তো ফাইনালি আমরা একদম পৌঁছে গিয়েছি দেবকুণ্ডের সামনে। একদম সাদা দুধের মতো কিন্তু ঝর্ণা নেমে পড়ছে এই দেবকুণ্ডে। এই জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না, এত ঘন অন্ধকার। এই সিঁড়ি দিয়ে কিন্তু এখন উপরে উঠে যেতে হবে। যাওয়ার পথটা দারুণ লাগছে। আমরা সে মনের জন্য জঙ্গল সাফারি করতে বেরিয়েছি, একটা গাড়ি করে এলাম। দারুণ এক অ্যাডভেঞ্চার কিন্তু আজকে হতে চলেছে। উড়িষ্যা মানেই কিন্তু পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা আর সমুদ্রের খেলা। পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। কলকাতা থেকে আপনারা কিভাবে এই বালাসোরে পৌঁছাবেন সেই বিষয়টা একটুখানি জানিয়ে রাখি। নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ, আবার একটু নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে পাহাড়, জঙ্গল, ঝর্ণা এই সব কিছুই খুঁজে পাবেন এমনই এক জায়গার সন্ধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তো আপনারা কলকাতা থেকে সহজে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে, যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ঘড়িতে সময় এখন রাত্রি 10টা। জার্নিটা আমরা শুরু করলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। তো আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন সেটাও আমি পুরো ডিটেলসে বলে দেবো, তার জন্য ভিডিও সঙ্গে থাকুন। তো বোলপুর থেকে আমাদের ট্রেন রয়েছে 12508 আরনি এক্সপ্রেস। বোলপুরের টাইম রাত্রি 10টা 15। তো বালাসোরে গিয়ে পৌঁছাবে ভোর 4টে। প্রায় 6 ঘন্টা মতো সময় লেগে যাবে পৌঁছাতে। বোলপুর থেকে বালাসোর অবধি স্লিপারে ভাড়া 275 টাকা, থার্ড এসিতে ভাড়া রয়েছে 700 টাকা। তো বোলপুর স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কিন্তু আমাদের ট্রেন আরোনাই এক্সপ্রেস। তো আমার আজকে কোচ রয়েছে S2, সিট নাম্বার 65 এবং 66। তো ঘড়িতে সময় এখন সকাল 8টা। আমরা এসে পৌঁছালাম বালাসোর স্টেশনে। তো আমরা নেমেছি এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু আমাদের এই ওভারব্রিজ পেরিয়ে যেতে হবে 1 নম্বরে। 1 নম্বরে গিয়ে ওখান থেকে আমরা গাড়ি, টোটো, অটো কী আছে খুঁজে দেখব। তো এই বেরিয়ে এলাম বালাসোর স্টেশনের বাইরে। এই বাঁ দিকের রাস্তার পাশেই টোটো, অটো গাড়ি সব কিছুই অ্যাভেলেবেল আছে। এই গাড়িটি আজকে আমরা বুক করে নিয়েছি পৌঁছানোর জন্য দেবকুণ্ড, ওয়াগনার গাড়ি। তো এই বালাসোর থেকে আজকে আমরা যাব দেবকুণ্ড প্রথমেই। তো দেবকুণ্ড যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই ওয়াগনার গাড়িটিকে বুক করে নিয়েছি আজ সারাদিনের জন্য। গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এবার এই গাড়ির খরচের বিষয়টা জেনে রাখুন। পার কিলোমিটার চার্জ রয়েছে 10 টাকা করে, আর সারাদিনের জন্য ডিটেনিং চার্জ রয়েছে 600 টাকা। মানে 200 কিলোমিটার যদি আজকে রান হয়ে থাকে তাহলে খরচা পড়ে যাবে প্রায় 2500 টাকার মতো। এই বালাসোর স্টেশন থেকে দেবকুণ্ডর দূরত্ব আছে প্রায় 68 কিলোমিটার। এই গাড়িতে করে যেতে মোটামুটি সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টা। তো জার্নি শুরু করলাম সকাল 8টার এই বালেশ্বর শহর। মোটামুটি রাস্তাঘাট হালকা লোকজন আছে, সকালের দিকে ফাঁকাই বলা চলে। শহরে ব্যস্ততা এখনও পর্যন্ত শুরু হয়নি। আমরা তো পৌঁছে গিয়েছি উড়িষ্যার এই বালাসোরে। তো কলকাতা থেকে আপনারা কিভাবে এই বালাসোরে পৌঁছাবেন সেই বিষয়টা একটুখানি জানিয়ে রাখি। কলকাতার হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 10-এর বন্দে ভারত, 8টা 25-এর ফলকনামা এক্সপ্রেস ধরে আপনারা পৌঁছাতে পারেন উড়িষ্যার এই বালাসোর। আসতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা মতো। এখানে স্লিপারে ভাড়া রয়েছে 210 টাকা, আর থার্ড এসিতে ভাড়া রয়েছে 560 টাকার মতো। তো উড়িষ্যার এই বালাসোর এমনই একটা জায়গা, এখান থেকে কিন্তু আপনারা অনেক টুরিস্ট স্পটে যেতে পারেন। যেমন এই বালাসোর থেকে দুবলাগড়ি, বাগদা, পরিখিসি বিচ, পঞ্চলিঙ্গেশ্বর, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা পৌঁছাতে পারেন। বাংরিপোর্সিও সম্ভবত এই বালাসোর থেকে যাওয়া যায়। তো আমরা এই দুটো ট্যুর করলাম এই বালাসোর থেকে। বোলপুর থেকে ট্রেনও সরাসরি যেহেতু এটা পেয়ে গেছি, দেখা যাক ভবিষ্যতে আরও বেশ কিছু ট্যুর কিন্তু এই বালাসোরের মাধ্যমে আমরা করব। সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের এই চ্যানেলে। শহর ছেড়ে আমরা কিন্তু আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশের পরিবেশই তা জানান দিচ্ছে। এতক্ষণ রাস্তার দুই পাশে ছিল শুধুই বড় বড় বিল্ডিং, আর এখন কিন্তু রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে ছোট বড় পাহাড়ের টিলা। উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার। তো আমি বিগত এই বেশ কয়েক বছরে কিন্তু উড়িষ্যার বেশ কিছু জায়গায় ঘুরছি, তাতে করে দেখছি সমস্ত জায়গায় কিন্তু উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই দেখতে পেলাম আজকের এই প্রথম পাহাড়। এরপরে আরও বেশ কিছু ছোট বড় পাহাড় দেখতে দেখতেই আমরা কিন্তু আজকে আমাদের যে গন্তব্যস্থল দেবকুণ্ড সেখানে পৌঁছাবো। পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এই কালো পিচের রাস্তা, দুদিকে সবুজ গাছপালা, ওপরে নীল আকাশ, তার সাথে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন আকৃতির পাহাড়। এই ডান দিকে একটা পাহাড়। উড়িষ্যা মানেই কিন্তু পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা আর সমুদ্রের খেলা। তো যেতে যেতে রাস্তার পাশে এক দোকানে কিন্তু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গিয়েছি। তো এখানে উড়িষ্যার লোকাল কিছু পুরি সবজি নিয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে শাল পাতায় দিয়ে দিয়েছে পুরি সবজি। তো খাবার খেয়ে আবার যাত্রা শুরু করলাম। খাবার যে খুব একটা ভালো ছিল তা বলা যাবে না, মোটামুটি পুরি সবজি ঠান্ডাই ছিল। দাম অবশ্য বেঙ্গলের মতো একই। 6টা পুরি খেলাম দুজনে মিলে,
খরচ হলো মোটামুটি 30 টাকা মতো। এটা হচ্ছে নীলাগিরি জগন্নাথ মন্দির। এখানেই বিশাল রথ হয়েছে, কিন্তু রথযাত্রার সময় দেখুন সেই রথের দৃশ্য এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই যে সামনেটাই হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। এখন আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা শহর ছেড়ে পুরোপুরি একদম জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। দেখুন এই একদম রাস্তার ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু ঘন জঙ্গল, বেশ সুন্দর লাগছে এই রাস্তার মধ্য দিয়ে যেতে। চারিদিক একদম চুপচাপ নিঝুম রাস্তা। তো আজকের এই ট্যুরে কিন্তু আপনাদের আমি পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিছুই কিন্তু একসাথে দেখাতে পারবো। এরকমই একটা জায়গা হলো দেবকুণ্ড। তো এই দেবকুণ্ড নাকি ছিল এক সময় দেবতাদের স্নানের কুণ্ড। তো বুঝতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর হতে চলেছে। তো বড় চওড়া রাস্তা ছেড়ে দিয়ে এখন কিন্তু আমরা এই গ্রামের মতো ছোট্ট একটি পিচ রাস্তা ধরলাম, খুবই সরু রাস্তা। এই রাস্তা দিয়ে এখনও মোটামুটি দেখাচ্ছে প্রায় যেতে হবে 34 কিমির মতো। এই রাস্তার দুধারে জমিগুলোতে সারা বছরে অন্যান্য ফসল সেরকম কিছু একটা হয় না, শুধুমাত্র ধান হয় বর্ষাকালে। তো আরেকটু বৃষ্টি হলে এই সমস্ত জমিগুলোতে ধান চাষ শুরু হবে। এই যে ধানের বীজ ফেলা হয়েছে দেখুন, দূরে ওই টিলাটাকে কিন্তু এইখান থেকে বেশ সুন্দর লাগছে। বেশ পাহাড়ের মতোই কিন্তু ছোটোখাটো একটা উচ্চতা রয়েছে। আমরা কিন্তু প্রায় একদমই দেবকুণ্ডর কাছাকাছি পৌঁছে গিয়েছি। একদম ঢোকার পথেই দূরে ওই বড় বড় পাহাড়গুলো দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু হালকা কুয়াশা মিশ্রিত এই যে পাহাড়, যেন মনে হচ্ছে পাহাড় থেকে কুয়াশাগুলো ধোঁয়ার মতো উপরে উঠে যাচ্ছে। আর রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, দুদিকে গাছপালা। এইরকম এক জায়গা দিয়ে কিন্তু আমরা এখন ঢুকতে চলেছি দেবকুণ্ডের পথে। বাহ, ভয়ঙ্কর সুন্দর লাগছে। কিন্তু এই হচ্ছে গিয়ে দেবকুণ্ডে প্রবেশ করার মেন গেট। এখানে আমরা নেমে গেলাম, আর ঠিক এই গেটের বাঁদিকেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। দুজনের জন্য টিকিট হচ্ছে গিয়ে 140 টাকা, পার হেড 70 টাকা করে। তো বন্ধুরা, আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। তো এই দেবকুণ্ড খুলে যায় সকাল 7টার সময় এবং বন্ধ হয় দুপুর 3টের সময়। তো দুপুর 3টের পরে আসলে কিন্তু এই দেবকুণ্ডে প্রবেশ করতে পারবেন না। তাই যতটা সম্ভব সকাল সকালই আসার চেষ্টা করতে হবে। এই গাড়িতে করে আমরা এখন ভেতরে ঢুকে যাব। এই সামনের দুটো সিটে আমরা বসে যাচ্ছি। এই যে টিকিট কেটে নিয়েছি। এই হলো মেন প্রবেশদ্বার। এই যে লাল মাটির রাস্তা, দুদিকে সবুজ ঘন জঙ্গল, এর ভেতর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব দেবকুণ্ডের পথে। বাইক নিয়েও কিন্তু যাওয়া যাবে। যারা কলকাতা থেকে বাইক নিয়ে আসছে তারা এরকম টিকিট কেটে নিচ্ছে। তো টিকিট কেটে নিয়ে বাইকে করেও কিন্তু আপনারা নিজেদের বাইক নিয়ে পৌঁছে যেতে পারবেন ভেতরে। তো আমাদের এই সবাইকে নিয়ে গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, যাত্রা শুরু করে দিয়েছি দেবকুণ্ডের পথে। চলো রাস্তাটা খানি একবার দেখো, একদম লাল মাটির যে মোরামের রাস্তা, দুই দিকে কিন্তু জঙ্গল শুরু হয়ে গেছে শুরু থেকেই। দারুণ এক অ্যাডভেঞ্চার কিন্তু আজকে হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফলসের সামনে গিয়ে পৌঁছাবো। এই রাস্তাটা কিন্তু কিছু কিছু সময় আছে যে সমস্ত টাইমে গেলে কিন্তু বেশ কিছু বন্য প্রাণীর দেখা মেলে। কপাল ভালো থাকলে কিন্তু এখানে হাতি, হরিণ, ময়ূর এই সমস্ত বন্য জীবজন্তুর দেখা মিলতে পারে। তো দেখা যাক আমাদের কপালে কিছু জুটছে কিনা আজকে। বেশ কিন্তু একটা রোমাঞ্চকর ভাব আসছে, কেন কি রাস্তা বেশ সরু এবং বেশ চারদিকের পরিবেশ কিন্তু নিঝুম। নেহাতি 14 জন লোক আছি বলে হয়তো মনে খুব একটা ভয়ের সঞ্চার হচ্ছে না। একা একা এইদিকে হেঁটে যেতে কিন্তু দিনের বেলাও একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। 5 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদেরকে এভাবেই এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে ফলসের দিকে। তো এই যে জঙ্গলটার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, এই জঙ্গলটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল অভয়ারণ্যের অন্তর্গত হচ্ছে গিয়ে এই জঙ্গল, যার মধ্যেই দেবকুণ্ড জায়গাটি পড়ছে। তো আমরা প্রায় কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছি। হঠাৎ করে কানে ভেসে আসছে মিষ্টি একটা ঝর্ণার শব্দ। এই ঝর্ণাটা, এই যে রাস্তাটা, এই রাস্তার একদম বাঁ দিকে এইখান দিয়ে গেলেই কিন্তু এই ঝর্ণাটাকে পাওয়া যাবে, যেটা আরেকটুখানি আগে গিয়ে আপনাদের এই ঝর্ণাটাকে দেখাচ্ছি। ওই ঝর্ণার জলটাই কিন্তু আমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এইখান থেকে। তো দাদা, এইভাবে গাড়িতে যেতে যেতে টুরিস্টরা কি কোনো জীবজন্তু দেখা পেয়েছে আগে কখনো? মানে গাড়িতে যেতে যেতে কিছু দেখা যায়? না, রাত্রিবেলা রাত্রিবেলা দেখা যেতে পারে। আর এমনিতে কি কি বেরাই এখানে? হাতি, ময়ূর, হরিণ। আচ্ছা, এই জঙ্গলের ফাঁক দিয়ে কিন্তু বেশ সূর্যের আলো ঝিকিমিকি করে মাটিতে পড়ছে, এটাও দেখতে বেশ ভালো লাগছে। এই জায়গায় এসে কিন্তু আমরা এই গাড়ি থেকেও নেমে গেলাম। বাকিটুকু পথ 1 থেকে 150 মিটার মতো পথ কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। চারদিকে ঘন জঙ্গল, মিষ্টি একটা ঝর্ণার শব্দ কানে আসছে। এই যে এই দিক থেকে কিন্তু ঝর্ণাটার আসছে বলেই মনে হচ্ছে। তো চলো এই পথ বরাবর এখন কিন্তু এগিয়ে যাব। বাকি লোকজন এগিয়ে যাচ্ছে।
যাওয়ার পথটা দারুণ লাগছে। আমরা সে মনোচন্য জঙ্গল সাফারি করতে বেরিয়েছি, একটা গাড়ি করে এলাম, দিয়ে এখন একদম ঘন জঙ্গল আর মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। চলো দেখাই কিরকম ওয়াটারফলসটা। ছোট প্রজাপতি কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে পুরো রাস্তাটা জুড়ে। এই দেখুন, এই হলুদ হলুদ ছোট্ট ছোট্ট প্রজাপতি, অসাধারণ লাগছে কিন্তু এই জঙ্গলের মাঝখানে যে হলুদ হলুদ প্রজাপতি সবুজ গাছপালার মাঝখানে এক দারুণ ব্যাপার। তো নেহাতি আজকে এত লোকজন আছে তাই, নইলে দুজন হলে কিন্তু এইরকম একটা ভয়ঙ্কর জায়গা দিয়ে কিন্তু কোনোভাবেই যাওয়া যেত না। আমরা কিন্তু একদমই কাছাকাছি পৌঁছে গিয়েছি। সামনে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজ, ওই দিক থেকে কিন্তু ঝর্ণার জলটা নেমে আসছে। আর এই ব্রিজটার দুদিকটা এমনভাবে তৈরি করা আছে যেন কাঠের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে ব্রিজের এই দুদিকটা। এই দেখুন, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটায় এসে। ওই দিক থেকে জল কিন্তু বয়ে আসছে। দূরে ওই বড় বড় পাহাড়, তার মাঝখানে এই যে ছোট্ট একটি নদীর মতো ঝর্ণা, এই জল এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে কিন্তু এই বরাবর গিয়ে নিচে চলে যাচ্ছে। ব্রিজটি পেরিয়ে আরো সামনের দিকে এগিয়ে আসছি। এখানে রাস্তাটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছে। দেখুন কত সুন্দর সবুজ একটা ব্যাপার কিন্তু এই রাস্তাটার মধ্যে তৈরি হয়েছে, সবুজ শ্যাওলা, দারুণ লাগছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে এগিয়ে যাচ্ছি। আর একটুখানি গেলেই দেবকুণ্ড ফলস। ঝর্ণাটার কিন্তু একটা ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে এখান থেকে। আর এই সবুজ যে পিচ্ছিল রাস্তা, শ্যাওলাযুক্ত যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এই ছোট না, পিছলে পড়ে যাবে। অনেকটা হেঁটে একটুখানি সমতল জায়গায় পৌঁছালাম। এই যে সিঁড়ি চলে গেছে এইদিকে, এইখানটায় কিন্তু সমতল জায়গা একটুখানি। আর ওইটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো ঝর্ণাটা যেভাবে নিচে নামছে। এই দেখুন, এই দিক থেকেও একটা ছোট্ট ঝর্ণা এইদিকে যাচ্ছে। তো ফাইনালি আমরা একদম পৌঁছে গিয়েছি দেবকুণ্ডের সামনে। জায়গাটা দেখায়, দেখুন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, একদম সাদা দুধের মতো কিন্তু ঝর্ণা নেমে পড়ছে এই দেবকুণ্ডে। তো একদম এখানে এসে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটার নাম কেন দেবকুণ্ড, দেবতাদের কুণ্ড। সত্যি ভয়ঙ্কর সুন্দর এই জায়গা, অসাধারণ লাগছে। ঝর্ণা একদম সাদা দুধের মতো নেমে পড়ছে এই কুণ্ডটিতে। তো চাইলে আপনারা কিন্তু এই দেবকুণ্ডের পবিত্র জলে স্নানও করতে পারেন। এই যে মেন কুণ্ড রয়ে গেল, এই কুণ্ডর জলই কিন্তু এই বরাবর এইখানে গিয়ে পৌঁছাচ্ছে। এখানে দেখুন বহু লোক স্নানও করছে। তো এখানে আপনারা কিন্তু চাইলে স্নান করতে পারেন। তো মেন যে ঝর্ণাটা আছে সেটা ছাড়াও কিন্তু আরও দু একটা ছোট বড় ঝর্ণা কিন্তু এই জায়গায় এসে মিশছে। দেখুন এই যে জঙ্গলটা আছে, এই জঙ্গল থেকে কিন্তু বেশ দু একটা ছোট ছোট ঝর্ণা, এই যে একটা ঝর্ণার জল পড়ছে, এই জল কিন্তু এই দিকে গিয়ে কিন্তু মিশে যাচ্ছে ওই মেন কুণ্ডের সাথে। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে এখন উপরে উঠে চলে যেতে হবে। এই 400টা সিঁড়ি অতিক্রম করতে পারলেই কিন্তু আমরা একদম মন্দিরের চূড়ায় গিয়ে পৌঁছাতে পারবো। এই যে সিঁড়ি বেশ চওড়া চওড়াই সিঁড়ি বটে, তাই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠে যাচ্ছি। দুদিকে ঘন জঙ্গল। সবাই অবশ্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না, অনেকে উঠছে না, নিচেই দাঁড়িয়ে রয়েছে। তো আমরা চেষ্টা করছি উপরে ওঠার, দেখি কত দূর যাওয়া যায়। এখানের পরিবেশটা দেখুন বন্ধুরা, একদম কিন্তু নিঝুম পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এখানে তৈরি হয়েছে। সূর্যের আলো তো এখানে একটুও আসছে না। এই যে এই জায়গাটা পেরিয়ে কিন্তু আমাদেরকে আরও উপরে উঠে চলে যেতে হবে। এই জল পেরিয়ে কিন্তু আমাদেরকে এখন উপরে উঠতে হবে। রাস্তা কিন্তু ভালোই পিচ্ছল, এই যে জল বইতে বইতে রাস্তা পিচ্ছল হয়ে গেছে। এইখান থেকে ঝর্ণাটা কিন্তু নেমে আসছে গভীর জঙ্গলের ভেতর থেকে। এইদিকে এখন আমরা আরও উপরে উঠে যাব। এই জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না, এত ঘন অন্ধকার। এই সিঁড়ি দিয়ে কিন্তু এখন উপরে উঠে যেতে হবে। এক প্রকার কষ্টকর ট্রেকিং করেই কিন্তু উঠতে হচ্ছে এই অম্বিকা মায়ের মন্দিরে। যেখান থেকে ফলসটা শুরু হয়েছে সেই জায়গাতেই কিন্তু মন্দিরটি অবস্থিত। এই সিঁড়ি এখন উঠে গেছে সোজা উপরে।
এই বরাবর এখন পৌঁছাতে হবে। প্রায় 400টা সিঁড়ি আমরা অতিক্রম করলাম। শেষ অংশটুকু রাস্তাতে কিন্তু আর কোনো সিঁড়ি নেই, এই রকম ছোট্ট একটুখানি ঢালাই রাস্তা। আমরা মন্দিরের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি। এইখানে কিন্তু জুতো খুলে রেখে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করার অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আমি আপনাদের চারিদিকের দৃশ্যটা একটুখানি তুলে ধরলাম। এই মন্দিরে দেবী দুর্গা মা অম্বিকা রূপে পূজিত হন। দেবকুণ্ড জলপ্রপাতের ওপরেই মন্দিরটি অবস্থিত। এটি জীবন্ত দেবী নামেও পরিচিত। নিচের থেকে আপনাদেরকে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম সেই ঝর্ণা কিন্তু এই মন্দিরের পিছন দিকেই বয়ে চলেছে। আর এই সুন্দর ঝর্ণাটাকে একদম কাছ থেকে দেখতে পেয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেবকুণ্ড আমরা ঘুরে দেখলাম, ওপরে যে অম্বিকা মায়ের মন্দির রয়েছে সেটাও ঘুরে দেখলাম। আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই যে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু যতদূর জঙ্গলময় এরিয়া, এখানে কিন্তু পুরোপুরি নেটওয়ার্ক নেই, কোনো সিমের এখানে নেটওয়ার্ক পাবেন না। এইবার ব্যাপার হচ্ছে দেবকুণ্ড আসলে আপনারা থাকবেন কোথায়। দেখুন দেবকুণ্ডে কিন্তু আশেপাশে কোনো থাকার হোটেল নেই, তো আপনাদেরকে থাকতে হবে বালাসোর স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে। তো আমি বেশ কিছু বালাসোরের হোটেলের ফোন নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আমি থাকবো আজকে একটা সি বিচ সংলগ্ন রিসর্টে, তো সেখানেও যদি থাকতে চান তাহলে সেই পর্ব তো আসছে আগামী পর্বে, সেই ডিটেলসও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, এই পর্বটা এবং আগামী পর্ব দুটোই দেখতে থাকুন, সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন। কিভাবে একদিনের ট্যুরে আপনারা এই দেবকুণ্ড এবং একটা নতুন সি বিচ ঘুরে ফেলা যায় তা কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে বন্ধুরা দেবকুণ্ড তো আজকে দেখা হয়ে গেল। আজকে এরপরে আমরা যাব উড়িষ্যার কাছাকাছি নতুন একটা সি বিচে, একদম নতুন, সেটা ডুবলাগুড়ি নয়, বাগদা নয়, কিংবা দাগারা সি বিচও নয়। তো যাচ্ছি একটা নতুন সি বিচে, তো যেটার ভিডিও আসছে এর পরের পর্বে। তো আপনারা ভিডিও দেখতে চাইলে ভিডিওটা সঙ্গে থাকুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, টাটা, বাই।